মার মার মার, শালা বামন হয়ে চাঁদে হাত দেওয়ার সব। আমার মেয়েকে বিয়ে করবে, পিটিয়ে লাশটা ফেলে দে নদীর পাড়ে, ছোট লোকের বাচ্চা। মামা, আমাকে 50,000 টাকা ধার দিন না। একটা সস্তায় অটো বিক্রি আছে, অশোকনগরে কিনবো। কি, তুই একটা গ্র্যাজুয়েট ছেলে হয়ে শেষে অটো চালাবি? কি করব, কোনো চাকরি নেই। গত মাসে এক জায়গায় খাতা লেখার কাজ করলাম, মাসের শেষে টাকাই দিল না। বলে দিল কাল থেকে আর আসতে হবে না। কি করি, এটাই হয়তো শেষ উপায়। ঠিক আছে, এই নে যা বাবা, যেটা ভালো বুঝিস কর। তারপর সোজা চলে গেলাম অশোকনগরের সেই অটোটা কিনতে। গিয়ে আমি তো অবাক, ছবিতে যা দেখেছিলাম তার থেকেও ভালো কন্ডিশনে আছে অটোটা। এত কম দামে গাড়িটা পেয়ে আমি আর কোনো প্রশ্ন করলাম না। সেটা বাড়ি নিয়ে এসে আজই প্রথম লাইনে দাঁড়ালাম। ও দাদা, কামাহাটি যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, যাব, উঠে পড়ুন। আপনি এটাই? হ্যাঁ, একা নয় তো দোকা কোথা থেকে পাবো? আমি বিয়ে থা করিনি মশাই, চিরকুমার। না না, আমি সে কথা বলিনি। আপনি উঠে আসুন। কামাহাটি এসে গেছে, নামুন। ও দাদা, ও দাদা, কামাহাটি এসে গেছে, নামুন। কি ব্যাপার, ঘুমিয়ে পড়লো নাকি? না, নেমে গিয়েই ডাকতে হবে মনে হচ্ছে। ও দাদা। এ কি, লোকটা এভাবে পড়ে গেল কেন? না না, ভাবগতি ভালো ডাকছে না তো। এ তো অসুস্থ হয়ে পড়েছে। পাশের সাগর দত্ত হসপিটাল, এইখানে নিয়ে যাই আগে। এটা কি করে হলো? এ তো অনেক আগেই মারা গেছে। কি কি বলছেন, মারা গেছে? হ্যাঁ, হয়তো হার্ট ফেল করেছে আপনার অটোর ভেতর। এখন পোস্টমর্টম করলে আসল কারণটা জানা যাবে। পুলিশকে ইনফর্ম করা দরকার। না না, আপনার ভয় পাবার কিছু নেই, আপনার কিছু হবে না। আমি লিখে দিচ্ছি, আপনি এক কাজ করুন, এই ডেড বডিটা নিয়ে সোজা থানায় চলে যান। তারপর পুলিশ যা করার করবে। তারপর থানা থেকে বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেল। উঠোনে অটোটা দাঁড় করিয়ে ক্লান্ত শরীরে সবে মাত্র ঘরে গিয়ে একটু বসেছি, এর মধ্যেই শুনলাম অমিত দা বাইরে থেকে গলা ফাটিয়ে ডাকছে। অপু, এই অপু, একবার বাইরে আয় না। এই অপু। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, কি হয়েছে? কি রে, নতুন অটো কিনলি নাকি? যাক, ভালোই হয়েছে। বলছি আমাকে একটু স্টেশনে ছেড়ে দিয়ে আয় তো। এখন? হ্যাঁ, আর বলিস না, 9টার ট্রেনটা ধরতাম, তোর বৌদির জন্য দেরি হয়ে গেল। এখন 10:30টার ট্রেনটা ধরতে হবে। নে, তুই অটোটা নিয়ে আয়, আমি রাস্তায় দাঁড়াচ্ছি। আমাকে কোনো কথা বলবার সুযোগ না দিয়ে অমিত দা সোজা রাস্তায় চলে গেল। আমার এখন মোটেও যাবার ইচ্ছে ছিল না। একটু আগে যা ঘটনা ঘটে গেছে, তারপর ভাবলাম আজ প্রথম দিন, এখনো বউনি হয়নি, আর যা ঘটবার তা ঘটে গেছে। এখন যাই ভাড়াটা নিয়ে, যাক প্রথম দিন বউনি হবে। রে অপু, তোকে আজ এত মন মরা লাগছে কেন? মুখ খুব খারাপ নাকি? না না, এই শরীরকে একটু ম্যাচ ম্যাচ করতে চাই। ও, অটোটা কিনে ভালোই করেছিস। বাড়ির কাছে তোকে সবসময় পাওয়া যাবে। অটো আমার প্রায়ই লাগে, বুঝলি তো। আমি তোর পার্মানেন্ট কাস্টমার হয়ে গেলাম। যাক গে, একটু চোখটা বন্ধ করি, নাইট ডিউটি আজ একটু জিরিয়ে নিই। তুই স্টেশনে ডেকেছিস ভাই। ঠিক আছে, স্টেশনে পৌঁছে ডাক দেবো খন। অমিত দা, ও অমিত দা, এ কি সাড়া দিচ্ছ না কেন? আগের ঘটনাটার কথা হট করে মনে পড়ে গেল। অটো থেকে নেমেই ছুটে গেলাম। অমিতদার গায়ে ধাক্কা দিতেই অমিতদা উল্টে পড়ে গেল অটোর ভেতরে। ভয়ে আমার সারাটা শরীর যেন কেঁপে উঠল। এ কি হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা যে কোনো সাধারণ স্বাভাবিক ঘটনা নয়,
এটা বেশ বুঝতে পারছি। অটোটা নিয়ে সোজা টেনে বেরিয়ে গেলাম। একটা নির্জন ফাঁকা মতো জায়গা দেখে অটোটা দাঁড় করালাম। তারপর ভালো করে চারপাশটা দেখে নিলাম, না আশেপাশে কেউ নেই। এই সুযোগে অটো থেকে অমিতদার দেহটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে টেনে বেরিয়ে গেলাম। না, বাড়ির দিকে নয়, এখান থেকে সোজা চলে যাব অশোকনগর। যার কাছ থেকে জলের দামে এই সর্বনাশা অটোটা কিনেছিলাম তাকে গিয়ে ধরতে হবে। সে নিশ্চয়ই সবটা জানে। অশোকনগর এখান থেকে অনেকটা রাস্তা। এখন রাত 10টা বেজে গেছে। অশোকনগর পৌঁছাতে পৌঁছাতে রাত 11:30 তো বাজবেই। কিন্তু এত রাতে কারুর বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? না, দুটো মানুষের জীবন যেখানে চলে গেছে সেখানে ঠিক ভুল কিছুই হতে পারে না। আমাকে এখনই যেতে হবে। একটা ব্যাপার এতক্ষণ তো খেয়াল করিনি। এবার সে কথা মনে করতেই বুকটা ধরাস করে উঠল। আমার পাড়ার একজন মানুষ আমার বাড়ি থেকে আমার অটোতে উঠল, তারপর আমার অটোতে রহস্যজনকভাবে মারা গেল। আর তার ডেড বডিটা গোপনে কোনো একটা জায়গায় ফেলে এলাম। মৃত্যুর খবর গোপন করে এই যে পালিয়ে যাচ্ছি, এটা তো অনেক বড় অপরাধ। নিজের অজান্তেই কত বড় অপরাধ করে বসলাম আমি। এবার কি হবে? এতক্ষণে নিশ্চয়ই আমার খোঁজ শুরু করে দিয়েছে পুলিশ। এই অটোটা নিয়ে যদি যাই তবে ধরা পড়ে যেতে পারি, কিন্তু এটা নিয়ে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এখন। হঠাৎ আমার মাথায় একটা অন্য বুদ্ধি খেলে গেল। হাইওয়ে দিয়ে যাওয়া যাবে না, অশোকনগর যাওয়ার একটা ঘুর রাস্তা আছে। দত্তপুকুর হয়ে ভেতর দিয়ে যেতে হবে। সেটা দিয়ে গেলে অন্ধকারের ভেতর কেউ দেখতে পাবে না। সাথে সাথে হাইওয়ে ছেড়ে গলির রাস্তায় নেমে এলাম। এত রাতে এই সমস্ত রাস্তায় লোকজন থাকে না। গভীর অন্ধকারের ভেতরে জনহীন পথ পাড়ি দিয়ে অবশেষে এসে পৌঁছালাম অশোকনগর। আপনি যা বলছেন তা তো শুনে আমি অবাক হয়ে যাচ্ছি। এ কি করে সম্ভব হতে পারে? কি ব্যাপার, আমাকে সত্যিটা খুলে বলুন। আপনি বুঝতে পারছেন আমার অবস্থা? আপনার অটোর জন্য দুটো জীবন চলে গেছে। হয়তো আমাকে জেলে যেতে হতে পারে। কি আছে আপনার অটোতে? আরে কি মুশকিল, তা আমি কি করে বলবো বলুন তো? আমি তো অটোটা কিনে একদিনও চালাইনি। অল্প দামে বিক্রি হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম কিনে রাখি, ভাড়াটা খাটাবো। কিন্তু মাসখানেক রেখে দেওয়ার পরও যখন ভাড়াটা পেলাম না, তখন ভাবলাম বেচেই দিই। শুধু শুধু আপদ বাড়িতে রেখে লাভ কি? কিন্তু আপনি যা বলছেন তা তো মারাত্মক ব্যাপার। আপনার এই অটো আপনি ফেরত নিয়ে নিন। না না, তা কি করে হয় দাদা? ফেরত নিতে পারবো না। আমি যাদের কাছ থেকে কিনেছি তারা তো আর ফেরত নেবে না। কাদের কাছ থেকে কিনেছেন আপনি? আসলে এই অটোটা ছিল কৈলাসের। কৈলাস আমাদের পাশে পাড়াতেই থাকে। এই অটোটা ছিল ওর প্রাণ। নিজের থেকেও বেশি যত্ন করতো অটোটার। কৈলাস আত্মহত্যা করার পর সমিতির লোক এসে অটোটা বিক্রি করে দিয়ে যায়। ওই সমিতির থেকে আমি অটোটা কিনি। ওই অটোতে বসলে মানুষ মারা যাচ্ছে নাকি তাদের মৃত্যুর যোগ ঘনিয়ে এসেছিল। আপনি এখন যান, অনেক রাত হয়েছে, আমি ঘুমাতে যাব। সমস্যার কোনো সমাধান হলো না। আবার সেই ফেরার পথ ধরলাম। বেশ কিছুটা রাস্তা যখন চলে এসেছি তখন হঠাৎ অটোটা স্টার্ট বন্ধ হয়ে গিয়ে থেমে গেল মাঝ রাস্তায়। কি হলো কে জানে। অনেকক্ষণ ধরে স্টার্ট করবার চেষ্টা করার পরও যখন পারলাম না, তখন মনে হলো আমার পেছনের সিটে কে যেন বসে আছে। ভয়ে সারা শরীরটা কাটা দিয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে কাউকে দেখতে পেলাম না। আতঙ্কেই হয়তো ভুল দেখছি। এই অটোতে দুজন মারা গেছে আজ, আতঙ্ক তো থাকবেই। কিন্তু এখন এই বন্ধ অটোটাকে স্টার্ট করব কিভাবে? সারাদিনের ধকলে শরীর ভীষণ ক্লান্ত। তারপর ভাবলাম বসে থাকলে চলবে না, আশেপাশে কোনো মেকানিক থাকলে ডেকে আনতে হবে। অটো থেকে বাইরে এলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। রাত 12টা বাজে। না, এত রাতে কোনো মেকানিক পাবো না। এই জায়গাটার নামও তো জানি না। আবার মনে হলো আমার পেছনে কে এসে দাঁড়িয়েছে। এবার কি মনের ভুল? ভয়ে ভয়ে পেছন ঘুরতে যা দেখলাম তার অনুভূতি ভাষায় বর্ণনা করা যায় না। ভয়ার্ত চেহারার কে একজন যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। সারাটা শরীরের রং যেন ফ্যাকাশে, যেন এক বিন্দুও রক্ত নেই। চোখ দুটো কোটরে ঢুকে গেছে। এই যে মানুষ নয়, এই যে প্রেত, তা বুঝতে আমার আর বাকি থাকলো না। আতঙ্কে কি করব আমি কিছুই বুঝতে পারলাম না। শীত দ্বারা দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি কৈলাস, এ আমার অটো,
এ আমার অন্নদাতা। ওই শয়তানগুলো আমাকে পিটিয়ে মেরে ফেললো। আমি ঝিলিককে ভালোবাসতাম বলে ওকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। আমার জীবনে ছিল দুটো ভালোবাসা, আমার ঝিলিক আর আমার এই অটো। জীবন থেকে তো বেশি কিছু চাইনি, মানুষকে ঠিক সময়ে তার গন্তব্যে পৌঁছে দাও। এই ছিল আমার পরম তৃপ্তির কাজ। কত মানুষকে ঠিক সময় হাসপাতালে পৌঁছে দিয়েছি, তাদের জীবন বাঁচিয়েছি, তার কোনো দাম নেই। অটোওয়ালা বলে কি আমি কোনো মানুষ নই? আমার ভালোবাসার কোনো অধিকার নেই? আছে, আছে। তাহলে আমার 5 বছরের ভালোবাসা কি করে সরকারি চাকরির গলায় মালামাল, কি করে সব স্মৃতি মুছে ফেললো? আমি তো কিছুই মুছে ফেলতে পারিনি, আমি তো ভুলে যেতে পারিনি তাকে। এই অটোটা আমার প্রাণ ছিল, তাই মৃত্যুর বড় এই অটোর ভেতরে আমার আত্মাটা রয়ে গেছে। এই অটোতে বসিয়ে তাকে কত ঘুরিয়েছি, এই অটোতে তার ছোঁয়া লেগে আছে, তাই এই অটোতে কাউকে বসতে দেব না, কাউকে না। যারা বসবে তারা সবাই মরবে। আমার চোখের সামনে অন্ধকারে মিলিয়ে গেল সেই নরকীয় পেট শরীর। অন্ধকারের রাস্তা দিয়ে একাকাই হাঁটতে থাকলাম। এই অভিশপ্ত অটোটা এইখানেই পড়ে থাক। পরের দিন সকালে পুলিশ আমাকে আটক করে। জানি না এই অনাদায় হাজতবাস থেকে কবে মুক্তি পাবো।